ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পাঠের চতুর্থ অধ্যায়টি। চতুর্থ অধ্যায়টির নাম কি না, চন্দ্রগুপ্ত। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো এখানে লেখা আছে পার্ট 2, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই চন্দ্রগুপ্ত নাটকের ওপর আমাদের এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছে ওয়েবসাইটেতে বা ইউটিউবের চ্যানেলেতে, সেখানে তোমরা দেখে নিও। সেই ভিডিওতে মূলত আমাদের নাট্যকার পরিচিতি, চরিত্র পরিচিতি বা চরিত্রগুলোর বৈশিষ্ট্য, বিভিন্ন নাট্য ঘটনার নিয়ন্ত্রণ বা নাট্য বিষয়বস্তু বা প্লট এবং যে দ্বন্দ্ব, অর্থাৎ নাটক হতে গেলে যে দ্বন্দ্ব, সেই দিকটা তুলে ধরা হয়েছে বা আলোচনা করা হয়েছে। আজ আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব এই নাটকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংলাপের তাৎপর্য এবং এই নাটকের কিছু ব্যাকরণগত দিক। অর্থাৎ আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে চন্দ্রগুপ্ত যেহেতু একটা নাটক হতে গেলে মূলত যা যা দরকার, যেমন চরিত্র, নাট্য ঘটনা বা প্লট, সংলাপ, তারপরেতে নাট্যদ্বন্দ্ব, এগুলো সবই আলোচনা হয়েছে। শুধু বাকি ছিল সেইখানেতে সংলাপটা। তো গোটা নাটকের সংলাপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংলাপ আমরা আজকে বেছে নিয়ে তার তাৎপর্য আলোচনা করব। এখানে তো আমাদের বলে রাখা ভালো সংলাপের গুরুত্ব কোথায়। কিছু কিছু মানে একটা নাটকেতে চরিত্রগুলো যে কথাগুলো বলে সেটাই সংলাপ, এবং নাট্যকার নাটকেতে সরাসরিভাবে আসতে পারেন না বা সরাসরি কিছু বর্ণনা দিতে পারেন না। নাট্যকারের যা কিছু বক্তব্য, যা কিছু বলার ইচ্ছা, সবই কিন্তু তাকে চরিত্রের সংলাপের মধ্য দিয়ে বলে দিতে হয়। যেহেতু নাট্যকার নিজে ব্যাখ্যা করতে পারেন না সব প্রত্যক্ষভাবে এসে, সবটাই চরিত্রের সংলাপের ওপর দিয়ে তাকে সব কিছু বলতে হয়। আর সেটা বলতে গিয়ে চরিত্রগুলোর বৈশিষ্ট্য বা তাদের দ্বন্দ্ব সব কিছুকেই তুলে ধরতে হয়। কাজে একটা নাটকের সংলাপ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বলা বাহুল্য নাটকেতে সংলাপই হলো প্রাণ। কেন, সংলাপের মধ্য দিয়ে যেমন নাটকের মূল বক্তব্যটা প্রকাশ পায়, নাটকের নাট্য ঘটনায় গিয়ে চলে, তেমনি সংলাপের মধ্য দিয়ে নাটকের চরিত্রগুলোরও মানসিক দ্বন্দ্ব বা মানবিক অনুভূতিগুলো বা তাদের চরিত্রগত বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে। অর্থাৎ আমাদের বক্তব্য হচ্ছে একটা নাটকের সংলাপের গুরুত্ব কোথায়। নাটকের সংলাপের গুরুত্ব হচ্ছে যে সংলাপ নাট্যকারের যা কিছু বক্তব্য সেটাকে উপস্থাপিত করে। 2, সংলাপ চরিত্রগুলোর চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে। 3, সংলাপ নাট্য ঘটনাটাকে প্রথম থেকে সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 4, সংলাপ একটা নাটকের মূল বক্তব্য বা মূল নাট্য অভিপ্রায়কে প্রকাশ করে। এবং সর্বোপরি সংলাপের মধ্য দিয়ে নাট্য দ্বন্দ্বের প্রকাশ ঘটে। কাজে সংলাপই হলো একটা নাটকের অন্যতম প্রাণভ্রমরা। কাজে সংলাপ নাট্যকারকে অত্যন্ত সযত্ন সহকারে আরোপিত করতে হয়। সেই সূত্রেই সংলাপের যখন এত কিছু গুরুত্ব, সেহেতু নাট্যকার এমন সংলাপ নাটকের মধ্যে যুক্ত করবেন যার মধ্যে দিয়ে বহুমাত্রিক তাৎপর্য লাভ করে। কাজেই অন্যান্য গল্প, উপন্যাস বা কবিতা বা এমনি প্রবন্ধতে যে উক্তিগুলো থাকে সেখানে যতটা তাৎপর্য পায়, নাটকের সংলাপ কিন্তু তার থেকে অনেক বেশি তাৎপর্যময় হয়ে ওঠে। তো সেই রকমই কিছু সংলাপের বা গুরুত্বপূর্ণ সংলাপের তাৎপর্য আমরা আজকে আলোচনা করতে চলেছি। প্রথম আমরা বেছে নিয়েছি কি বিচিত্র এই দেশ, একবারই নাটকের প্রথম সংলাপেতে আছে। এই সংলাপটা কখন কে কাকে বলেছে না, নাটকটা যখন আমাদের শুরু হচ্ছে, নাট্যাংশটা যখন শুরু হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সিন্ধু নদের তীরেতে সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই সময়তে 3টে চরিত্র দাঁড়িয়ে প্রাকৃতিক শোভা পর্যবেক্ষণ করছেন। সেই 3টে চরিত্রকে সেকেন্দার শাহ অর্থাৎ আলেকজান্ডার, তার সেনাপতি সেলুকাস এবং সেলুকাসের কন্যা হেলেন। এই 3টে চরিত্র সিন্ধু তীরেতে দাঁড়িয়ে বা সিন্ধু নদের তীরেতে দাঁড়িয়ে অস্তায়মান সূর্যের
প্রেক্ষাপটেতে প্রাকৃতিক শোভা দর্শন করে তারা মুগ্ধ হয়ে যাচ্ছেন। সেই সেকেন্দার শাহ অর্থাৎ আলেকজান্ডার ভারতের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এতটাই মোহমুগ্ধ হয়েছেন যে তার সেই মোহমুগ্ধতার পরিচয় প্রকাশ পেয়েছে আমাদের এই আলোচ্য সংলাপটিতে। তিনি সেলুকাসকে বলছেন, এই ভারতবর্ষ সত্যি এক বিচিত্র দেশ, বৈচিত্র্যময় দেশ। তার চোখে কোন কোন বৈচিত্র্য ধরা পড়েছে না, তিনি দেখছেন এই ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্যগত বৈচিত্র্য। দিনের বেলাতে প্রখর সূর্য গোটা আকাশটাকে পুরো জ্বলিয়ে ছারখার করে দিচ্ছে, আবার রাত্রিবেলাতে তিনি দেখছেন চন্দ্রমা বা চাঁদের আলো এসে গোটা আকাশটাকে স্নান করিয়ে দিচ্ছে। রাত্রিবেলাতে তিনি দেখছেন গোটা আকাশ নক্ষত্রের আলোয় ঝলমল করে উঠছে, আবার বর্ষাকালেতে গোটা আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে গুরুগম্ভীর গর্জনেতে একবারে ভয়ঙ্কর হয়ে উঠছে। এরপরেতেই তিনি দেখেছেন কোথাও মরুভূমি তার তপ্ত বালুকা রাশি নিয়ে খেলা করছে, কোথাও বা নদী উদ্দাম বেগে এগিয়ে চলেছে, আবার কোথাও হিমালয়ের মতন পাহাড় বরফের মুকুট পরে অভ্রবেদী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক বৈচিত্র্য, সেটাই মূলত এই সংলাপটার মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। সুতরাং এই সংলাপের তাৎপর্যগত দিকগুলো কি কি না, প্রথমত এই সংলাপটার মধ্য দিয়ে ভারতের প্রাকৃতিক সৌন্দর্যগত দিকটা তুলে ধরা হয়েছে, এবং দ্বিতীয়ত সেকেন্দার শাহ চরিত্র অর্থাৎ সেকেন্দার শাহ বা আলেকজান্ডার একজন বীর, একজন অত্যন্ত সাহসী যোদ্ধা, অথচ তার মধ্যে একটা যে প্রকৃতিপ্রেমিক সত্তা রয়েছে, তার মধ্যে যে একটা কবিত্বময় সত্তা রয়েছে, সেটা এখানে আমরা প্রকাশ করতে পারছি। অর্থাৎ এই প্রথম সংলাপটার তাৎপর্য এটাই দাঁড়াচ্ছে যে সংলাপটার মধ্য দিয়ে মূলত ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের মাহাত্ম্যকে তুলে ধরা হয়েছে এবং সেকেন্দার শাহর চরিত্রে প্রকৃতিপ্রেমিক সত্তাটাকে তুলে ধরা হয়েছে। এরপরেতে আসছি দ্বিতীয় সংলাপ। দ্বিতীয় সংলাপে দেওয়া হয়েছে ভাবলাম এ একটা জাতি বটে। এই সংলাপটাকে কখন কাকে বলেছে? সেকেন্দার শাহ বা আলেকজান্ডার মূলত এই সংলাপটা তার সেনাপতি সেলুকাসকে বলেছেন। কখন না, ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের মাহাত্ম্য বর্ণনা করার পর তার নজরেতে এসেছে ভারতীয় নৃপতিদের বা রাজাদের মাহাত্ম্য, ভারতীয় মানুষদের সহজ সরল মানসিকতা, সেইগুলো, আর সেটাকে বর্ণনা করতে গিয়েই সেলুকাসের কাছে এই সংলাপটা সেকেন্দার শাহ করে বসেছেন। এই সংলাপের মধ্য দিয়ে মূলত আলেকজান্ডার বা সেকেন্দার শাহ কী বোঝাতে চেয়েছেন সেলুকাসকে না, তিনি বলছেন ভারতের প্রাকৃতিক সৌন্দর্য যেমন অত্যন্ত বৈচিত্র্যময়, ভারতীয় মানুষেরা বা ভারতীয়রা এবং সেই সঙ্গে ভারতীয় নৃপতিরাও কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময়। কেন না, এই ভারতীয় নৃপতিদের বা ভারতীয় রাজাদের এদের মুখেতে রয়েছে শিশুর মতন সারল্য, সহজ সরল সারল্য, অথচ গায়েতে রয়েছে বজ্রপাতের মতন শক্তিপাত এবং মনেতে রয়েছে ঝড়ের মতন সাহস। অর্থাৎ এই যে ভারতীয় রাজারা আপাত দৃষ্টিতে অত্যন্ত শান্তশিষ্ট, অত্যন্ত সহজ সরল, তারা অত্যন্ত অন্য মানুষের প্রতি শ্রদ্ধাপরায়ণ, সম্মান প্রদর্শনকারী, কিন্তু তারা তাদের এই শান্তশিষ্ট শ্রদ্ধাপ্রবণ মানসিকতা দেখে কখনোই এটা ভাবা উচিত নয় যে ভারতীয় রাজারা কখনোই যুদ্ধ করতে পারে না, তারা ভীতু, তারা কাপুরুষ, তারা খুব সহজেই বিদেশি জাতির বশ্যতা স্বীকার করে নেবে নিজের প্রাণ বাঁচানোর ভয়ে। বরঞ্চ আলেকজান্ডার এটাই বোঝাতে চেয়েছে যে এই ভাবনা চিন্তা করাটাই ভুল। কেননা তিনি পুরু রাজাকে, ভারতবর্ষে এসে যখন পুরু রাজাকে পরাজিত করেন, তো পরাজিত পুরু রাজা নিজের প্রাণ বাঁচানোর ভয়েতে কখনোই কিন্তু তিনি প্রাণ ভিক্ষা চাননি কো আলেকজান্ডারের কাছে। বরঞ্চ যখন পুরুকে আলেকজান্ডার জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আচরণ প্রত্যাশা করো, অর্থাৎ তুমি তো এখন বন্দী, একজন রাজা হিসাবে তুমি পরাজিত আমার কাছে এবং তুমি এখন আমার কাছে বন্দী, তো তুমি আমার কাছে কেমন আচরণ প্রত্যাশা করো, তখন কিন্তু রাজা পুরু অত্যন্ত আত্মসম্মানের সঙ্গে, অত্যন্ত সাহসিকতার সঙ্গে স্পষ্টই উত্তর দিয়েছিল একজন রাজার প্রতি রাজার আচরণ। অর্থাৎ ভারতীয় রাজাদের এই যে সাহসিকতা, এই যে বীরত্ব, যেটা পুরুর মধ্য দিয়ে আলেকজান্ডার প্রত্যক্ষ করলেন, সেইটারই প্রকাশ ঘটেছে এই সংলাপটাতে। এই সংলাপটার মধ্য দিয়ে
মূলত আলেকজান্ডার বোঝাতে চেয়েছেন ভারতীয় নৃপতিরা মোটেই অবহেলার যোগ্য নয়, কখনোই কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে খুব সহজে জয় আসবে না। হয়তো পুরু পরাজিত হয়েছে, কিন্তু পুরুর মতন অন্যান্য শাসকদেরও পরাজিত করতে গেলে রীতিমতনভাবে তৈরি হয়ে যেতে হবে। অর্থাৎ ভারতবর্ষেও এই সংলাপটার মধ্য দিয়ে, পুরুর মধ্য দিয়ে ভারতীয় নৃপতিদের বীরত্বর দিকটা তুলে ধরা হয়েছে। আপাত দৃষ্টিতে শান্তশিষ্ট, সহজ সরল, শান্তিকামী, শ্রদ্ধাপ্রবণ এই ভারতীয় নৃপতিরা যুদ্ধগত দিক থেকে অত্যন্ত দক্ষ এবং মানসিকতার দিক থেকে অত্যন্ত সাহসী। তারা আমৃত্যু লড়াই করে যেতে পারে তাদের দেশ বা রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য, এবং যতক্ষণ না তাদের মৃত্যু হয় তারা মৃত্যুর মধ্য দিয়েই জয়ী হতে পারে। এই ভারতীয় নৃপতিদের বৈশিষ্ট্যই এই সংলাপটার মধ্য দিয়ে মূলত তুলে ধরা হয়েছে। তাহলে এই সংলাপটার তাৎপর্যটা কি না, পুরুর মধ্য দিয়ে ভারতীয় নৃপতিদের বীরত্বকে প্রকাশ করা। এরপরেতে একই রকম দুটো কথা আছে, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, আর আরেকটা এরকমই একই তাৎপর্যময় সংলাপ, বাধা পেলাম প্রথম এই শতুদ্র তীরে। এই দুটো সংলাপের তাৎপর্য প্রায় একই, তাই আমরা এটাকে একই সঙ্গে আলোচনা করব, কিন্তু দুটো সংলাপের বক্তা আলাদা। প্রথম সংলাপটা অর্থাৎ এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, এই সংলাপের প্রবক্তা বা বক্তা হচ্ছে সেলুকাস। সেলুকাস এই প্রশ্নটা জিজ্ঞাসা করছেন সেকেন্দার শাহকে। কেন করছেন সেটা আসছি পরে। আর দ্বিতীয় সংলাপটা বাধা পেলাম প্রথম সেই শতুদ্র তীরে, এই সংলাপটার বক্তা হচ্ছে সেকেন্দার শাহ। এটা মূলত এই সংলাপটা সেকেন্দার শাহ করছে মূলত তার সেনাপতি সেলুকাসকে। অর্থাৎ প্রথম সংলাপের বক্তা সেলুকাস, শ্রোতা হচ্ছে সেকেন্দার শাহ, আর দ্বিতীয় সংলাপটা ঠিক উল্টো, বক্তা হচ্ছে সেকেন্দার শাহ, শ্রোতা হচ্ছে সেলুকাস। এবার এই সংলাপগুলো কখন কী তাৎপর্য নিয়ে আসছে সেটাকে বলি। প্রথমেতে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, এই প্রশ্নটা মূলত সেলুকাস করেছে সেকেন্দার শাহকে। যখন সেকেন্দার শাহ সেলুকাসকে জানাচ্ছেন যে এর পরেতে তিনি আর ভারতবর্ষে তো অভিযান করতে চান না, তিনি ফিরে যেতে চান, তিনি পুনরায় তার নিজের দেশ বা রাজ্য ম্যাসিডনেতে ফিরে যেতে চান, সেই পরিপ্রেক্ষিতে সেলুকাস সেকেন্দার শাহকেই প্রশ্নটা করছেন যে যদি ফিরেই যাবেন তাহলে এসেছিলেন কেন ভারত জয় করতে, আর ভারত জয় করতে যদি এসেই থাকেন তাহলে ভারতকে তো এখনো জয় করতে পারেননি, সবেমাত্র পুরুর সঙ্গে যুদ্ধ হয়েছে এবং পুরুকে মাত্র পরাজিত করেছেন, এখনো ভারতবর্ষের অনেক জায়গা দখল করা আপনার বাকি আছে, জয় করা এখনো বাকি আছে, পুরুর মতন এখনো অনেক সম্রাটকে আপনাকে পদানত করতে হবে। অথচ আপনি এতদিন ধরে গোটা এশিয়াকে আপনার পদানত করলেন, দখল করে নিলেন, অথচ ভারতবর্ষে মাত্র একজন রাজার সঙ্গে যুদ্ধে জয়ী হয়েই আপনার যুদ্ধ ইচ্ছাটা মরে যাচ্ছে কেন মন থেকে। অর্থাৎ বলতে চাই পুরু যে সেলুকাস জিজ্ঞাসা করতে চাইছে সেকেন্দারকে যে ভারতকে যদি জয় করতেই আসেন তাহলে সেই জয়যাত্রাটা অসম্পূর্ণ রেখে পুনরায় ফিরে যেতে চাইছেন কেন, সেই প্রশ্নটাই মূলত সেলুকাস সেকেন্দার শাহকে জিজ্ঞাসা করছে। তার উত্তরেতে সেকেন্দার শাহ সেলুকাসকে জানাচ্ছে যে ভারতবর্ষে তিনি এসেছেন ভারতবর্ষকে জয়ী করতে, কিন্তু মানে ভারতবর্ষকে জয় করতে, দখল করে নিয়ে জয় করতে, কিন্তু কখনোই রাজত্ব করতে নয়। অর্থাৎ তার এই ভারতবর্ষ অভিযান এটা একটা সম্পূর্ণতই শখের ব্যাপার, অর্থাৎ শখ করেই তিনি যুদ্ধ করছেন, তিনি কখনোই রাজত্ব করতে আসেননি যে প্রত্যেকটা রাজ্যকে পরাজিত করে সেগুলোকে দখল করে নিয়ে সেখানে তিনি রাজত্ব করবেন, এই মানসিকতা সেকেন্দার শাহর নেই। শখের যুদ্ধযাত্রা এটা, কাজেই শখ যতদিন ছিল মনে ততদিন তিনি যুদ্ধ করেছেন, বর্তমানে আর তার যুদ্ধ করার শখ নেই, তাই তিনি ফিরে যেতে চাইছেন। এটা হচ্ছে তার প্রথম এই দিগ্বিজয় অসমাপ্ত রাখার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ তিনি কি জানাচ্ছেন না, পুরুকে ভারতীয় নৃপতি বীর পুরুকে পরাজিত করতে গিয়ে অনেক গ্রিক সৈন্যবাহিনী মারা গেছে, গ্রিক সৈন্যবাহিনীরা এখন দুর্বল ক্লান্ত,
নতুন করে ভারতবর্ষের যদি আরও কোনো নতুন জায়গা দখল করতে যাওয়া হয় বা যুদ্ধ করতে যাওয়া হয়, এখনও গ্রিক সৈন্যর দরকার আছে, কিন্তু সেটা এই মুহূর্তে তার হাতে নেই। আর ভারতীয় রাজাদেরকে পরাজিত করা কিন্তু অত সহজ নয়। ভারতীয় রাজারা এতটাই বীর যে তাদেরকে পরাজিত করতে গেলে রীতিমতনভাবে বহু সৈন্যবাহিনী নিয়ে, শক্তি সঞ্চয় করে, অস্ত্র সামগ্রী নিয়ে তারপর এগোতে হবে, কিন্তু যেটা সেই পরিস্থিতিটা বর্তমানে আলেকজান্ডারের নেই। তাই তিনি এই দিগ্বিজয় অসমাপ্ত রেখে ফিরে যেতে চাইছেন। এরপরের উক্তিটা, বাধা পেলাম প্রথমে শতুদ্র তীরে, অর্থাৎ কার কাছে বাধা পেলেন? সম্রাট সেকেন্দার শাহ বলছেন এই পুরু রাজার কাছে বাধা পেলাম। তিনি বলছেন গোটা এশিয়া আমি দখল করে চলে এসেছি। তার সৈন্য সামন্তের কাছে শত্রুপক্ষে সৈন্য সামন্ত ঝড়ের মুখেতে কুটোর মতন উড়ে গেছে, সমস্ত এশিয়া তার দখলেতে। কিন্তু এই ভারতবর্ষেতে এসে যদিও তিনি পুরু রাজাকে, প্রথম নৃপতি পুরু রাজাকে আক্রমণ করেন এবং জয়ী হন এবং পুরু রাজা পরাজিত হন, তবুও তার আলেকজান্ডারের মনে হয়েছে যে এই পুরু রাজাকে আক্রমণ করে তার একটা যেন প্রথম প্রত্যক্ষভাবে বাধা এলো। জয়ী হয়েছে বটে, আলেকজান্ডার জয়ী হয়েছে বটে, কিন্তু প্রথম তার কাছেতে বাধাও এসেছে। কি বাধা? না, পুরু রাজা এতটাই বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে যে তার রীতিমতনভাবে সৈন্য সামন্ত অনেক কমে গেছে। নতুন করে আর তিনি যুদ্ধ করতে চান না। অর্থাৎ পুরু রাজা পরাজিত হয়েও তাকে যেন ভারতবর্ষ আক্রমণেতে বাধা দিয়ে দিলেন পরোক্ষভাবে। অর্থাৎ পুরু রাজা নিজে পরাজিত হয়েছেন, কিন্তু তিনি পরাজয়ের মধ্য দিয়েই ভারতবর্ষের বাকি অঞ্চলগুলোতে যাতে আক্রমণ করতে না পারেন আলেকজান্ডার, তার একটা ব্যবস্থা করে দিয়েছেন, বাধা পরোক্ষভাবে সৃষ্টি করে দিয়েছেন। এই দুখানা সংলাপের মধ্য দিয়ে কি তাৎপর্য পাচ্ছে? প্রথমত পুরু রাজের বীরত্ব, অর্থাৎ পুরু রাজা এতটাই সাহসিকতার সঙ্গে, এতটাই বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে যে গ্রিক সম্রাট আলেকজান্ডারকে এর পরবর্তী যুদ্ধ করতে গেলে রীতিমতন তাকে ভাবতে হচ্ছে যাব কি যাব না। অর্থাৎ পুরু রাজার বীরত্ব যেমন এই সংলাপগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, তেমনি পুরু রাজার বীরত্ব ঘটনা নিয়ন্ত্রণও করেছেন। সেটা কিভাবে? না, পুরু রাজা নিজের বীরত্বের মধ্য দিয়ে, নিজের পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষকে আলেকজান্ডারের আক্রমণ থেকে পরোক্ষভাবে বাঁচিয়ে দিয়েছেন। অর্থাৎ ঘটনা নিয়ন্ত্রণও করছে এই সংলাপগুলো, এবং এই সংলাপের মধ্য দিয়ে পুরু রাজের বীরত্বও প্রকাশ পাচ্ছে। আর সর্বোপরি আলেকজান্ডারের চরিত্র, যেখানে আলেকজান্ডারকে একজন দক্ষ এবং বুদ্ধিমান সম্রাট রূপে পাচ্ছি। একদিকে তিনি যেমন গোটা এশিয়া পরাজয় করেছেন, এমনকি বীর রাজা পুরুকেও পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে আলেকজান্ডারের যেমন বীরত্বের দিকটা প্রকাশ পাচ্ছে, তেমনি তিনি হচ্ছেন একজন খুব দক্ষ বা বুদ্ধিমান বা সুবিবেচক প্রশাসক বা সম্রাট। কেন তিনি ভালোভাবে বুঝতে পারছেন এরপরে এই অল্প সৈন্যবাহিনী নিয়ে ভারতীয় নৃপতিদের আক্রমণ করতে গেলে হয়তো ফল উল্টো হতে পারে, এবার হয়তো তার পরাজয় ঘটতে পারে। কাজে তার পরাজয় ঘটলে হয়তো তাকে এবার বন্দী হতে পারে কোনো ভারতীয় নৃপতিদের কাছে। কাজেই তিনি বুদ্ধিমানতার সঙ্গে বা অত্যন্ত সুবিবেচনার সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর ভারতবর্ষের নতুন করে তিনি যুদ্ধ অভিযান চালাবেন না, তিনি এবার ফিরে যেতে চান। অর্থাৎ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে, তার শখ মিটে গেছে, দিগ্বিজয় অসম্পূর্ণ রেখেই তিনি ফিরে যেতে চান। সুতরাং আলেকজান্ডারকে এখানে একজন সুবিবেচক বা দক্ষ প্রশাসক রূপে পাচ্ছি। অর্থাৎ এই দুটো সংলাপের বক্তা বা প্রসঙ্গ আলাদা হতে পারে, কিন্তু এদের তাৎপর্যগুলো মূলত এটাই প্রকাশ পাচ্ছে। এরপরেতে আসছি চতুর্থ সংলাপ, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। শৌর্য বলতে বীরত্ব। এই সংলাপটার বক্তা হচ্ছে সেকেন্দার শাহ এবং শ্রোতা, অর্থাৎ সংলাপটাকে বলা হচ্ছে সেলুকাসকে। অর্থাৎ যখন সেকেন্দার শাহ সেলুকাসকে ভারতীয় নৃপতিদের বীরত্বর বর্ণনা করছেন বা বীরত্বের মাহাত্ম্য গাইছেন, সেই প্রসঙ্গতেই এই কথাটি এসেছে। কথাটি কিভাবে আসে? না, আলেকজান্ডার জানাচ্ছেন সেলুকাসকে যে পুরু রাজাকে পরাজয়ের পরেতে যখন বন্দি অবস্থায় পুরু রাজাকে আলেকজান্ডারের সামনে বা সেকেন্দারের সামনে আনা হয় এবং সেকেন্দার শাহ পুরুকে যখন জিজ্ঞাসা করেন যে তুমি আমার কাছে কেমন আচরণ প্রত্যাশা করো, তখন পুরু তাকে জানায় একজন রাজার প্রতি রাজার আচরণ।
প্রত্যাশা করেন তিনি। এই যে পুরুর সংলাপ, রাজার প্রতি রাজার আচরণ, এই সংলাপটা আলেকজান্ডারের মানসিকতার পরিবর্তন ঘটায়, তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটায়। ভারতীয় নৃপতিরা যে আপাত দৃষ্টিতে সহজ সরল শান্তপ্রিয় শান্তিকামী হলেও যে তারা কতটা শক্তিশালী, তারা কতটা সাহসী, তারা কতটা বীর, সেটা কিন্তু আলেকজান্ডার এই পুরুর মাত্র একটা সংলাপের মধ্য দিয়েই আন্দাজ করতে পারেন বা উপলব্ধি করতে পারেন। তিনি বুঝতেই পারেন যে পুরু এখন বন্দী, কোথায় তার ভয় পাওয়ার কথা তাকে, বা কোথায় তার নিজের প্রাণ বাঁচানোর জন্য করুণা ভিক্ষা করার কথা, সেসব পুরু রাজা না করে রাজার প্রতি রাজার আচরণ প্রত্যাশা করছেন। অর্থাৎ পুরুর এই সাহসিকতা, পুরুর এই বীরত্ব, পুরুর এই সৌন্দর্য শৌর্য, তার এই আত্মমর্যাদাবোধ, আত্মসম্মান, সব কিছুই যেমন এই সংলাপটার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, অর্থাৎ পুরু রাজার বীরত্বগত দিকটা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি সেকেন্দার শাহর বীরত্বরও প্রকাশ পেয়েছে। সেটা কীরকমভাবে না, সেকেন্দার শাহ এতদিন ধরে গোটা এশিয়াকে তিনি পদানত করেছেন, গোটা এশিয়ার বেশিরভাগ ভূখণ্ডই তিনি দখল করে নিয়েছেন, কিন্তু প্রায় বিনা বাধায়, তেমন কোনো উপযুক্ত প্রতিদ্বন্দ্বী পাননি। অর্থাৎ এতদিন ধরে তিনি যে রাজার সঙ্গে যুদ্ধ করেছেন সকলেই প্রায় ভীরু, কাপুরুষ বা দুর্বল। ফলে এক প্রকার বিনা যুদ্ধ করেই বা বিনা বাধাতেই সেকেন্দার শাহ গোটা এশিয়া প্রায় দখল করে নিয়েছেন। এতে সেকেন্দার শাহর মন তৃপ্ত হয়নি, কেননা একজন বীর, যে প্রকৃত বীর, সে আর একজন বীরের সঙ্গে যুদ্ধ করেই কিন্তু উপযুক্ত তৃপ্তি লাভ করতে পারে যুদ্ধ করে। কিন্তু যেহেতু সেকেন্দার শাহ বীর হওয়া সত্ত্বেও তিনি এতদিন ধরে কোনো বীর রাজা পেলেন না তার সামনে প্রতিদ্বন্দ্বী হিসাবে, কাজে তিনি যুদ্ধ করেছেন বটে, কিন্তু তার সেই বীরত্বময় মানসিকতাটার ঠিক তৃপ্তি পায়নি গো, তার একটা অতৃপ্ত বীরত্ব বা যা প্রকাশ পাচ্ছে, সেইটা তিনি মিটাতে পেরেছেন এই পুরুর কাছ থেকে। অর্থাৎ এই যে পুরু তাকে যে প্রবল বাধা দিল, প্রবল বীরত্ব সহকারে তাকে আটকাবার চেষ্টা করলো, পুরুর সঙ্গে যুদ্ধ করেই যেন তার বীরত্বর দিকটা এতদিন পর পরিতৃপ্ত হলো বা তৃপ্ত হলো। সুতরাং একদিকেতে যেমন এই সংলাপটার মধ্য দিয়ে পুরু রাজার বীরত্ব প্রকাশ পাচ্ছে, ঠিক তেমনই আরেকটা ভাবে সেকেন্দার শাহর বীরত্ব প্রকাশ পেয়েছে সংলাপটার মধ্য দিয়ে। এরপরে তা আসছি সম্রাট মহানুভব। এই সংলাপটা মূলত সেলুকাস করছেন সেকেন্দার শাহর প্রতি। অর্থাৎ সেকেন্দার শাহ কেমন ধরনের সম্রাট না, তিনি একজন মহান অনুভবী বা উদার চরিত্রের সংলাপ, এটাই সেলুকাস বোঝাতে চেয়েছে। আমাদের পাঠ্যাংশে সম্রাট সেকেন্দার শাহর এই মহানুভবতার বা উদারতার পরিচয় দুইভাবে ধরা পড়ে। এক, পুরুর প্রতি রাজা পুরু যখন সেকেন্দার শাহকে জানান রাজার প্রতি রাজার আচরণ প্রত্যাশা করছেন তিনি, তখন সঙ্গে সঙ্গে পুরু রাজার বীরত্ব, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধেতে খুশি হয়ে সেকেন্দার শাহ পুরু রাজাকে তার রাজ্য ফিরিয়ে দেন, সসম্মানে তার রাজ্য ফিরিয়ে দেন। একজন বীর হয়ে আর এক বীরকে তিনি শ্রদ্ধা জানান, একজন বীর হয়ে আর এক বীর রাজাকে তিনি ভক্তি করেন, বা একজন রাজা হয়ে আর একজন রাজার প্রতি যথেষ্ট সৌজন্যতাবোধ প্রকাশ করেছেন সেই সময় সেকেন্দার শাহ। এর মধ্য দিয়ে কিন্তু তার মহানুভবতার বা উদারতার পরিচয় প্রকাশ পেয়েছে। অন্যদিকে চন্দ্রগুপ্তের প্রতি, চন্দ্রগুপ্তকে যখন তিনি বলেন যে তোমাকে এবার আমি বন্দি করব, যেহেতু তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের সৈন্য সামন্ত কৌশল বা যুদ্ধ কৌশল শিখেছ, তাই তোমাকে আমি বন্দি করব। কিন্তু চন্দ্রগুপ্ত তখন রাজাকে বা সেকেন্দার শাহকে জানান যে তাকে হত্যা না করে বন্দি করতে পারবেন না। এইরকম পরিস্থিতিতে সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তের প্রতিও খুশি হয়ে ওঠেন। ঠিক পুরু রাজা যেমন মৃত্যুর সামনে দাঁড়িয়েও পরাজিত হয়েও সাহসিকতার পরিচয় দিয়েছিল, বীরত্বের পরিচয় দিয়েছিল, তেমন তিনি আবার অনুভব করেন সেই একই পরিস্থিতি ফিরে আসে চন্দ্রগুপ্তের কাছেতে। যদিও চন্দ্রগুপ্তকে তিনি আদৌ বন্দি করতে চাননি সেকেন্দার শাহ, শুধুই মাত্র চন্দ্রগুপ্ত ঠিক মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে কীরকম আচরণ করে এটা পরীক্ষা করতে চেয়েছিল। অর্থাৎ চন্দ্রগুপ্ত ঠিক পুরুর মতনই আচরণ করে কিনা এটাই সেকেন্দার শাহ পরীক্ষা করে দেখতে চেয়েছিল, এবং সেই পরীক্ষার ফলশ্রুতি দেখা গেল যে ঠিক একইভাবে পুরু রাজার সঙ্গে চন্দ্রগুপ্তের মিল।
কি না, চন্দ্রগুপ্তও কিন্তু গোটা এশিয়া বিজয়ী আলেকজান্ডারের সামনে কখনো ভয় পায়নি, কখনো মাথা নিচু করেনি, কখনো করুণা ভিক্ষা করেনি। সে স্পষ্ট কথা বলেছে, সত্য কথা বলেছে, প্রতিবাদী হয়েছে এবং সাহসিকতা বা বীরত্বের পরিচয় দিয়েছে। এর ফলেতে ঠিক পুরুর প্রতি যেমন সেকেন্দার শাহ মুগ্ধ হয়েছিলেন, চন্দ্রগুপ্তের প্রতিও তিনি মুগ্ধ হলেন। পুরুর প্রতি যেমন একজন বীর হয়ে আরেক বীরকে শ্রদ্ধা জানিয়েছেন, চন্দ্রগুপ্ত প্রতিও একজন বীর হয়ে আরেক বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পুরু রাজা এবং চন্দ্রগুপ্ত দুজনকেই মুক্তি দিয়ে মূলত সেকেন্দার শাহ নিজের মহানুভবতার পরিচয় দিয়েছেন বা নিজের উদারতার পরিচয় দিয়েছেন। একজন বীর হয়ে অপর দুইজন বীরকে শ্রদ্ধা জানিয়েছেন, রাজার প্রতি রাজার আচরণটাকে তিনি পালন করেছেন। এরপরেতে আসছি, যাও বীর মুক্ত তুমি। ওই একই পরিস্থিতিতে মূলত এটা শেষের দিকে আছে নাট্যাংশের সংলাপটা, সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে এই কথাটা বলেছেন। অর্থাৎ ওই যে বললাম যে সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে চন্দ্রগুপ্ত ঠিক কী করে, পুরুর মতন সাহসিকতার পরিচয় দেয় না ভীতু কাপুরুষতার পরিচয় দেয়। তিনি দেখলেন যে না, চন্দ্রগুপ্তও কিন্তু পুরুর মতনই সাহসী বীর। তিনিও মৃত্যুর সামনে দাঁড়িয়ে বা গ্রিক বীর এশিয়া বিজয়ী আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে কখনোই কিন্তু ভয়ে নিজের প্রাণ ভিক্ষা চায়নি। এই যে চন্দ্রগুপ্তের বীরত্ব, চন্দ্রগুপ্তের সাহসিকতা, স্পষ্টবাদিতা, সত্যবাদিতা, এটা সেকেন্দার শাহকে মুগ্ধ করে এবং সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে মুক্তি দেয়। সেই পরিপ্রেক্ষিতে এই সংলাপটা, এই সংলাপের মধ্য দিয়ে একদিকে যেমন চন্দ্রগুপ্তের চরিত্রের বীরত্বের দিক ধরা পড়ে, তেমনি সেকেন্দার শাহর এই মহানুভবতার পরিচয় তুলে ধরা হয়। অর্থাৎ এইভাবে এই ছখানা সংলাপের মধ্য দিয়ে আমরা দেখলাম যে এই নাটকের সংলাপ শুধুই কিন্তু নাটকের ঘটনাকে এগিয়ে নিয়ে যায়নি, নাটকের মূল বক্তব্যকেই প্রকাশ করেনি, পাশাপাশি চরিত্রগুলোর বিভিন্ন দিককে প্রকাশ করেছে। সুতরাং চন্দ্রগুপ্ত নাট্যাংশের এই তাৎপর্যময় সংলাপগুলোই প্রমাণ করে যে নাট্যকারের নাট্য প্রতিভার দক্ষতা এবং সংলাপ রচনায় তার কৃতিত্বকে। এবার আমরা আসব চন্দ্রগুপ্ত নাটককে ঐতিহাসিক নাটক বলা যায় কিনা। নাটকের বিষয়বস্তু অনুসারে নাটককে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যখন একজন নাট্যকার কোনো সমাজের কোনো বিষয় নিয়ে নাটক লেখেন তখন তাকে বলা হয় সামাজিক নাটক। যদি পুরাণের কোনো বিষয় নিয়ে নাটক লেখেন সেটাকে বলা হয় পৌরাণিক নাটক। এবং যদি কোনো সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে লেখেন নাটক সেটাকে বলা হয় রাজনৈতিক নাটক। এবং সর্বোপরি যদি ইতিহাসের কোনো ঘটনাকে নিয়ে নাটক লেখেন তাকে বলা হয় ঐতিহাসিক নাটক। আমাদের পাঠ্য চন্দ্রগুপ্ত নাট্যাংশটি এবং সেই চন্দ্রগুপ্ত নাট্যাংশ যেখান থেকে নেওয়া হয়েছে মূল চন্দ্রগুপ্ত নাটকটি একটি সার্থক ঐতিহাসিক নাটক। কেননা ইতিহাসের বিভিন্ন দিক বা বিভিন্ন ঐতিহাসিক পরিমণ্ডল এই নাটকের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। কীভাবে সেটা এসে দেখে নিই। প্রথমে আসছি বিষয়, অর্থাৎ মূল চন্দ্রগুপ্ত নাটক বা আমাদের পাঠ্য নাট্যাংশটা বিষয়বস্তুটাই হচ্ছে ঐতিহাসিক। আমরা জানি 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে। তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং 19 মাস তিনি এই ভারতবর্ষেতে ছিলেন। তিনি প্রথম তার সঙ্গে যুদ্ধ হয় পুরু রাজার এবং পুরু রাজাকে তিনি পরাজিত করেন এবং বন্দী করেন এবং পুরু রাজার বীরত্বেতে মুগ্ধ হয়ে তাকে পুনরায় আবার তার রাজ্য ফিরিয়ে দেন। এই যে ঐতিহাসিক ঘটনাটা অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণ, এই ঐতিহাসিক ঘটনাটা যেমন মূল নাটকে এবং আমাদের পাঠ্য নাট্যাংশটিতে প্রকাশ পেয়েছে, তেমনি আরেকটা যেটা দিক ধরা পড়েছে যে চন্দ্রগুপ্তের মগধ অধিকার। এই নাটকের আরেকটা বিষয়বস্তু বা দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত তিনি কিভাবে তার বৈমাত্রীয় ভাই নন্দকে পরাজিত করে পুনরায় আবার মগধ দখল করলেন এবং মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটালেন বা মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব উন্নয়নের দিকে নিয়ে গেলেন, সেই দিকটা এই নাটকের অন্যতম বিষয়বস্তু। অর্থাৎ বৈমাত্রীয় ভাই নন্দের দ্বারা চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসন থেকে বঞ্চিত করা, চন্দ্রগুপ্ত চাণক্য নামক এক পণ্ডিতের সাহায্য নিয়ে এবং এই আলেকজান্ডারের কাছে রণকৌশল শিখে কিভাবে পুনরায় সেই অত্যাচারী রাজা নন্দকে পরাজিত করে
মগধ অধিকার করলো, সেই বিষয়টাও কিন্তু আমাদের পাঠ্য নাট্যাংশতে এবং মূল নাটকেতে ধরা পড়েছে সংক্ষিপ্তভাবে। সুতরাং বিষয়বস্তুগত দিক থেকে অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণ এবং চন্দ্রগুপ্তের এই মগধ অধিকার, এই বিষয়বস্তুগুলো আমাদের মূল নাটক এবং পাঠ্য নাট্যাংশটিতে কিন্তু আমরা পরিচয় পাচ্ছি। সুতরাং বিষয়বস্তুগত দিক থেকে এই নাটকটা একটা ঐতিহাসিক নাটক। এরপরে তো আসছে চরিত্র। ঐতিহাসিক নাটক মানেই ঐতিহাসিক বিভিন্ন চরিত্র থাকবে। স্বাভাবিক যে ঐতিহাসিক ঘটনাকে নিয়ে নাটক লিখলে সেখানে ঐতিহাসিক চরিত্রগুলোই আসবে। তো এই আমাদের পাঠ্য নাট্যাংশটিতে আমরা বেশ কয়েকটা ঐতিহাসিক চরিত্রকে পাচ্ছি, যেমন আলেকজান্ডার, তার সেনাপতি সেলুকাস, আলেকজান্ডারের সৈন্যবাহিনীর সৈন্যাধ্যক্ষ অ্যান্টিগোনাস, সেলুকাসের কন্যা হেলেন। এদিকে ভারতীয় ঐতিহাসিক চরিত্র হিসাবে পাচ্ছি আমরা চন্দ্রগুপ্ত, তার পিতা মহাপদ্মনন্দ, তা চন্দ্রগুপ্তের বৈমাত্রীয় ভাই নন্দ, এবং সর্বোপরি পরোক্ষভাবে উপস্থিত রয়েছে রাজা পুরু। এই সমস্ত ঐতিহাসিক চরিত্রগুলো এই নাটককে একটা সার্থক ঐতিহাসিক নাটকেতে পরিণত করেছে। এছাড়াও ঐতিহাসিক নাটকের এখানেতে বেশ কিছু আমরা সামগ্রী বা অন্য বেশ কিছু ঘটনা বা বিষয়বস্তু পাচ্ছি, যেগুলো কিন্তু একটা ঐতিহাসিক আবহ বা পরিমণ্ডল সৃষ্টি করে। যেমন এখানে তরোয়াল নিয়ে যুদ্ধ একটা ঐতিহাসিক পরিমণ্ডল সৃষ্টি করছে। চন্দ্রগুপ্তের তালপাতায় যুদ্ধ কৌশল লিখে নেওয়া, এই যে তালপাতায় লেখা, এটা একটা ঐতিহাসিক পরিমণ্ডল প্রকাশ করছে। অর্থাৎ এই এবং পোশাক, যদিও পোশাকের কথা আমাদের নাট্যাংশর সংলাপেতে নেই, কিন্তু তোমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে সেখানে নিশ্চয়ই দেখছো যে এই পোশাকগুলো কিন্তু আদৌ বর্তমানের পোশাক নয়, প্রাচীনকালেরই অর্থাৎ অতীতেরই এরকম রাজরাজাদের যুদ্ধ পোশাক। সুতরাং এখানে তরোয়াল নিয়ে যুদ্ধ বা তালপাতায় লেখা বা পোশাকের এই ছবিগুলো সবটাই কিন্তু ঐতিহাসিক পরিমণ্ডল নাট্যাংশটাতে একটা সৃষ্টি করেছে। সর্বোপরি আমাদের জানতে হবে, যে কোনো নাট্যকার কোনো ঐতিহাসিক নাটক লেখেন সমসাময়িক কোনো না কোনো একটা রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে। আমাদের পাঠ্য নাটক চন্দ্রগুপ্ত লেখা হয়েছিল প্রকাশ পেয়েছিল 1911 সালে। 1911 সালের আগেতে ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ। 1905-এর লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, তার বিরুদ্ধে ভারতবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। হিন্দু মুসলিম দুটো শ্রেণী বা দুটো জাতি ঐক্যবদ্ধ হয়ে লর্ড কার্জনের এই সিদ্ধান্তে বিরোধিতা করে। এই যে হিন্দু মুসলিমের ঐক্যবদ্ধ হওয়া, একটা সম্প্রীতির ছবি ফুটে উঠেছিল সমসাময়িক 1905-এর পরবর্তী বছরগুলোতে। সেই 1905-এর বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমানের যে সম্প্রীতির চিত্র, সেটা কিন্তু পরোক্ষভাবে আমাদের এই পাঠ্য নাট্যাংশটাতেও পায়। এখানেও একদিকে যেমন চন্দ্রগুপ্তের প্রতি বা পুরুর প্রতি আলেকজান্ডার নিজের মহানুভবতার পরিচয় দিয়েছে, তেমনি চন্দ্রগুপ্ত বা পুরু এরাও কিন্তু আলেকজান্ডারের প্রতি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন। সর্বোপরি চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের রণকৌশল বা গ্রিক রণকৌশলও শিখতে চেয়েছেন। অর্থাৎ এই যে একদিকে বিদেশি গ্রিক জাতি আর একদিকে আমাদের ভারতীয়, এই দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। 1905-এর বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমানের যে ঐক্যের চিত্র প্রকাশ পায়, তা যেন পরোক্ষভাবে এখানে আলেকজান্ডার, সেলুকাস আর অন্যদিকেতে পুরু আর চন্দ্রগুপ্তের মেলবন্ধনের মধ্য দিয়েই সেটারই যেন চিত্র প্রকাশ পাচ্ছে। অন্যদিকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে প্রত্যেকটা পদে পদে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় রীতি নীতি, কালচার, সর্বোপরি ভারতীয় চরিত্রগত দিককে পদে পদে তারা নিন্দা করে এসেছে, হেয় করে এসেছে, অবহেলা করে এসেছে, ছোট করে এসেছে। এই নাটকের মধ্য দিয়ে যেন চন্দ্রগুপ্ত বা পুরুর বীরত্বের মধ্য দিয়ে যেন ভারতীয় নৃপতিদেরই বীরত্বর গুণগান গিয়ে তুলে ভারতীয়দের শ্রেষ্ঠত্বকে প্রচার করা হয়েছে। সুতরাং 1905-এর বঙ্গভঙ্গর আন্দোলন এবং ব্রিটিশদের যে একটা ভারতীয়দের প্রতি তাচ্ছিল্য মনোভাব, এরই পরিপ্রেক্ষিতেই নাটক লেখা। অর্থাৎ সমসাময়িক রাজনৈতিক প্রভাব কিন্তু এই চন্দ্রগুপ্ত নাটকের ওপর প্রভাব ফেলছে। যাই হোক, চরিত্রগত দিক থেকে, বিষয়বস্তুগত দিক থেকে এবং সর্বোপরি রচনার কারণগত দিক থেকে
এই পাঠ্য নাট্যাংশটি একটি সার্থক ঐতিহাসিক নাটক। এবারেতে আসি এই নাটকটার আমাদের কিছু সন্ধিবদ্ধ শব্দ সন্ধি বিশ্লেষণেতে। বেশ কিছু সন্ধিবদ্ধ শব্দের আমরা এখানে একটা তালিকা দিয়েছি এবং তার সন্ধি বিচ্ছেদও করা আছে, সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে নির্বাক। এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় নি যুক্ত বাক, বিসর্গ সন্ধির উদাহরণ। তারপরে আসছে উচ্ছ্বাস। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় উৎ যুক্ত শ্বাস, ব্যঞ্জন সন্ধির উদাহরণ। স্বেচ্ছাচার, এটা শব্দটা 3 বার সন্ধি বিচ্ছেদ হবে। স যুক্ত ইচ্ছা যুক্ত আচার সমান স্বেচ্ছাচার, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে স্বরসন্ধির উদাহরণ। এরপরেতে আসছে প্রত্যাশা, প্রতিযুক্ত আশা, এটাও স্বরসন্ধির উদাহরণ। নিষ্কম্প, নি যুক্ত কম্প, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। প্রত্যর্পণ, প্রতিযুক্ত অর্পণ, স্বরসন্ধির উদাহরণ। উল্লাস, উৎ যুক্ত লাস সমান উল্লাস, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আশ্চর্য, আ যুক্ত চর্য সমান আশ্চর্য, এটা বিসর্গ সন্ধির উদাহরণ। অর্ধেক, অর্ধযুক্ত এক, স্বরসন্ধির উদাহরণ। দুর্ভিক্ষ, দু যুক্ত ভিক্ষ, দুর্ভিক্ষ, এটা বিসর্গ সন্ধির উদাহরণ। এরপরেতে রাজাধিরাজ, রাজা যুক্ত অধিরাজ, স্বরসন্ধির উদাহরণ। পুনরুদ্ধার, পুনঃ যুক্ত উদ্ধার সমান পুনরুদ্ধার, এটা বিসর্গ সন্ধির উদাহরণ। সৈনাধ্যক্ষ, সৈন্য যুক্ত অধ্যক্ষ, এটা স্বরসন্ধির উদাহরণ। নিরাশ্রয়, নি যুক্ত আশ্রয়, বিসর্গ সন্ধির উদাহরণ। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা, স্বরসন্ধির উদাহরণ। নির্ভয়, নি যুক্ত ভয় সমান নির্ভয়, এটা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ। এরপরেতে আসছি এই পাঠ্যাংশটার কিছু দল বিশ্লেষণেতে। এখানে আমরা বলে রাখি দল বিশ্লেষণ কিভাবে করব বা দল কত প্রকার, কিভাবে তাদেরকে আমরা নির্ণয় করব, এই সমস্ত যাবতীয় বিষয়, অর্থাৎ যেটা কিনা তোমাদের ভাষা পাঠের প্রথম অধ্যায় দল বিশ্লেষণের ওপর ভিডিও এর আগে আমাদের ওয়েবসাইটেতে দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো দল 2 প্রকার, মুক্ত দল এবং রুদ্ধ দল, কিভাবে তাদের নির্ণয় করা হয় সমস্ত যাবতীয় বিষয় সেই ভিডিওতে আছে। তা আমাদের এই পাঠ্য নাট্যাংশটিতেও বেশ কিছু আমরা দল বিশ্লেষণ করে দেখাই। প্রথমে আসছি স্থিরভাবে। এটাকে ভাঙলে কিভাবে হবে দল বিশ্লেষণ করলে? স্থির ভাবে। স্থির হচ্ছে রুদ্ধ দল, ভা হচ্ছে মুক্ত দল, বে হচ্ছে মুক্ত দল। তারপরে আসছি নিষ্কম্প স্বরে। এটাকে দল বিশ্লেষণ করলে নিস কম পো স রে, নিস রুদ্ধ দল, কম রুদ্ধ দল, পো মুক্ত দল, স মুক্ত দল, রে মুক্ত দল। এরপরে তো আসছে বিজয় বাহিনী। বিজয় বাহিনী, বি মুক্ত দল, জয় রুদ্ধ দল, বা মুক্ত দল, হি মুক্ত দল, নি মুক্ত দল। এরপরে আসবো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, চন রুদ্ধ দল, দ্র মুক্ত দল, গুপ রুদ্ধ দল, তো মুক্ত দল। এরপরে আর্যকুলরবি। আর্যকুলরবি, আর রুদ্ধ দল, যো মুক্ত দল, কু মুক্ত দল, লো মুক্ত দল, রো মুক্ত দল, বি মুক্ত দল। এরপরে তো আছে সেকেন্দার। সেকেন্দার, সে মুক্ত দল, কেন রুদ্ধ দল, দার রুদ্ধ দল। এরপরেতে অস্তগামী। অস্তগামী, অস রুদ্ধ দল, তো মুক্ত দল, গা মুক্ত দল, মি মুক্ত দল। জ্যোৎস্না। জ্যোৎস্না, জ্যোৎ রুদ্ধ দল, স্না মুক্ত দল। এছাড়াও আমাদের পাঠ্যাংশে অনেক কঠিন কঠিন শব্দ আছে বা সন্ধিবদ্ধ শব্দ আছে, সেগুলোকে সমস্তই দল বিশ্লেষণ করা যায়। সেই সমস্ত শব্দের দল বিশ্লেষণের তোমরা এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন ইত্যাদি পেতে গেলে বা অন্যান্য গ্রামাটিক্যাল প্রশ্ন বা এমনি বিষয়ভিত্তিক প্রশ্ন পেতে গেলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in এখানেতে চলো এবং এখান থেকে সংগ্রহ করে নাও। আজকের ভিডিওটা আমরা এখানেতেই শেষ করলাম।
কেমন লাগলো ভিডিওটা তা তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপরে তো তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে।